ওকে, তাহলে এখন আজকের আমাদের ক্লাসটা হলো আসলে টাইম ভ্যালু অফ মানি। আমরা এর আগের দিন আসলে আমরা প্রজেক্ট ইভালুয়েট করা শিখেছিলাম যে আমরা আমাদের হাতে দুইটা প্রজেক্ট আছে, কিন্তু কোন প্রজেক্টটা করা আমার জন্য বেটার, আমি কোন প্রজেক্টে হাত দিব, বা বা এটা কাজ দুইভাবে করা যায়, কোনটা আমরা করব সেটা আসলে আমরা টাকা পয়সা দিয়ে কিভাবে হিসাব করছিলাম সেটা শিখছিলাম। বাট এই টাকা পয়সার হিসাবটা আসলে আমরা করেছিলাম টাইম ভ্যালু কনসিডার না করে। কারণ একটা প্রজেক্ট যখন আমরা হাতে নিই, একটা প্রজেক্ট কিন্তু আসলে একদিনের হয় না। প্রজেক্ট একটা বছরে, একটা প্রজেক্ট 1 বছর চলে বা 5 বছর হয়। আপনি একটা মেশিন কিনলেন, একটা মেশিন হয়তো বা 5 বছর আপনি ইউজ করতে পারবেন। তো এই 5 বছরে আপনার চিন্তা ভাবনা করা লাগবে আপনার পুরোপুরি 5 বছরে কি পরিমাণ লাভ হবে। সো এই সময়টা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই আমাদের প্রজেক্ট করার ক্ষেত্রে। সো আমরা আসলে এখন চিন্তা করব এই টাইম ভ্যালু অফ মানি, সময়ের সাথে যে টাকা পয়সা যে চেঞ্জ হয়। সো আমাদের এখানে ফার্স্ট যে রুল সেটা হলো, আমি একটু আগে ইংলিশটা পড়ি, পরে আগে 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 আমি বলতেছি কি বলা হচ্ছে। বলছে দা টাইম ভ্যালু অফ মানি ইজ দ্য আইডিয়া দ্যাট মানি অ্যাভেলেবল এট দ্য প্রেজেন্ট টাইম ইজ ওর্থ মোর দেন দ্য সেম অ্যামাউন্ট ইন দ্য ফিউচার ডিউ টু ইটস পটেনশিয়াল আর্নিং ক্যাপাসিটি। মানে এখন এই মুহূর্তে আপনার হাতে যে টাকাটা আছে, এই টাকাটা ফিউচারের সেম অ্যামাউন্ট টাকার চেয়ে বেশি ভ্যালুয়েবল। কারণ আজকে আপনার কাছে যদি 5,000 টাকা থাকে, এই আজকের 5,000 টাকা আর 1 বছর পরে 5,000 টাকা সেম না। আজকের 5,000 টাকার দাম অবশ্যই 1 বছর পরে 5,000 টাকার দামের চেয়ে বেশি হবে। বুঝতে পারছেন কি কথাটা? সবাই কি আমার কথাটা বুঝতে পারছেন? একটু রেসপন্স করা লাগবে। রেসপন্স না করলে কিন্তু আমি বুঝতে পারবো না আপনারা বুঝতে পারতেছেন কিনা। কারো স্যার এই এখানে, জিনিসটা ইকোনমিক্স এর একটা পার্ট ছিল স্যার। হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি এটা ইকোনমিক্স এর পার্ট, এটা অর্থনীতির এটা জিনিসটা। বাট আমরা এটা আসলে ইউজ করি প্রজেক্ট ইভালুয়েট করার ক্ষেত্রে। এটা অবশ্যই অর্থনীতির একটা অংশ, কারণ টাকা পয়সা অবশ্যই অর্থনীতি। ওকে, জি স্যার। জি স্যার, ওকে। আচ্ছা ফাইন, তাহলে আপনার কি কথাটা বুঝতে পারছেন যে আজকের 5,000 টাকা 1 বছর পরে 5,000 টাকার চেয়ে বেশি? বুঝতে পারছি জিনিসটা আমরা? জি স্যার, বুঝতে পারছি স্যার। অবশ্যই এটা আসলে আমরা বলি অপরচুনিটি কস্ট। টাকার অপরচুনিটি কস্ট জিনিসটা কি, ধরেন আজকে আপনি এখানে ক্লাস করতেছেন, এখানে আপনি 1 ঘন্টা সময় দিচ্ছেন। সো 1 ঘন্টা সময় আপনি যদি এই ক্লাসে না দিয়ে আপনি যদি অন্য কোনো কাজ করতে পারতেন, তাহলে আপনার কত টাকা আপনি আর্ন করতে পারতেন। ওইটা হলো আপনার এই ক্লাসের অপরচুনিটি কস্ট। ধরেন আপনি চিন্তা করলেন, আপনি যদি আমি 1 ঘন্টা ক্লাস না করে আপনি যদি 1 ঘন্টা কোনো একটা সাইটে কাজ করতেন, আপনি হয়তো বা 5,000 টাকা পাইতেন, বা আপনি হয়তো বা 10,000 টাকা পাইতেন 1 ঘন্টায়। সো আপনার এই ক্লাসের অপরচুনিটি কস্ট হচ্ছে 10,000 টাকা। আপনি এই ক্লাসের জন্য আপনি 10,000 টাকা স্যাক্রিফাইস করতেছেন। সো এটা হলো আপনার এই ক্লাসের অপরচুনিটি কস্ট। ঠিক সেম ভাবে টাকারও একটা অপরচুনিটি কস্ট আছে। ধরে আমাদের ব্যাংক সিস্টেম গুলা যেভাবে তারা করে, তারা যে লোন দেয়, তারা একটা ইন্টারেস্ট থাকে। এটা তাদের যুক্তি হলো যে তারা আপনাকে টাকাটা ধার দিচ্ছে। 5,000 টাকা তারা আপনাকে, 1 লাখ টাকা আপনাকে ধার দিল তারা। 1 লাখ টাকা আপনি হয়তো তাদেরকে 1 বছর পরে ফেরত দিচ্ছেন। এই 1 বছর টাকা তাদের হাতে থাকতো, এই টাকাটা ইউজ করে তারা অনেক কাজ করতে পারতো, অনেক অনেক ব্যবসা করতে পারতো। 1 বছর তো তারা টাকাটা ইউজ করতে পারতেছে না। সো এই এই টাকাটা একটা আর্নিং ক্যাপাসিটি আছে, যে এই 1 লাখ টাকা দেয়া একটা ব্যবসা করে হয়তো বা আরো 50,000 টাকা আর্ন করা হয়তো। সো এই আর্নিং ক্যাপাসিটি থেকে তারা বঞ্চিত হচ্ছে, এটা আপনাকে দেয়া দিচ্ছে 1 বছরের জন্য, 1 বছর পর আপনি ফেরত দিচ্ছেন। তাই আপনার সেই অপরচুনিটি কস্টটা আপনার ফেরত দেওয়া লাগবে ব্যাংকে। সো এইটা আসলে ব্যাংক ইন্টারেস্ট বলে। সো এই এই যুক্তিতে ব্যাংক কাজ করে। আচ্ছা ফাইন, এই জন্য ব্যাংক ইন্টারেস্ট নেয়। সো এখানে আমি যেটা বলতেছি, এখানে তিনটা রুল আছে। এই যে আহ, আমার এখানে টাইম ট্রাভেলের একটা হলো, ইট ইজ ওনলি পসিবল টু কম্পেয়ার অর কম্বাইন ভ্যালুস এট দ্য সেম পয়েন্ট অফ টাইম। মানে ধরেন আপনি, আমরা আমরা বুঝতেছি যে আজকের 5,000 টাকা এবং 1 বছর পরে 5,000 টাকা সেম না। এখন কেউ যদি আপনাকে বলল, আপনার কাছে সাপোজ কেউ 10,000 টাকা নিছে, এখন 10,000 টাকা নিছে, আপনাকে বলল যে সে এম, 1 মাস পরে আপনাকে, বা সে বললো যে প্রতি মাসে মাসে আপনাকে 1,000 টাকা করে আপনাকে ব্যাক দিবে। সো এই জিনিসটা, এখন আজকে যে এখনো 10,000, 1 মাস পরে 1,000 টাকা, আপনি 1 মাস পরে আপনাকে 1,000 দিবে, তার 1 মাস পরে আরো 1,000, তার 1 মাস পরে আরো 1,000, তার 1 মাস পরে আরো 1,000, এভাবে আপনাকে সে 10,000 টাকা দিবে। এখন সে যত পরে টাকা দিবে এই টাকার ভ্যালু কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই আপনাকে, এখন সে তো 10,000 টাকা নিছে, মানে এখন সে বেশি টাকা নিছে, 1 বছর আপনাকে ফেরত দিচ্ছে, আপনাকে 10,000 টাকা ফেরত দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি টাকার অ্যামাউন্টটা কমে গেছে কিন্তু। মানে সংখ্যাটা সেম কিন্তু মূল্যটা কম। বুঝতে পারছি আমরা?
জি স্যার, বুঝতে তো পারছি। আমরা যদি কম্পেয়ার করতে হয়, আমাদেরটা এই কম্পারিজন অবশ্যই আমাদের একটা সেম পয়েন্টে করা লাগবে। দুইটা ভিন্ন টাইম ফ্রেম আপনি আপনি কম্পেয়ার করতে পারবেন না, যে আজকে 10,000 এক বছর পর 10,000 সেম না। তাই যদি আপনাকে আজকে কেউ 10,000 টাকা দিল, এক বছর পর 10,000 টাকা দিল, সো আপনাকে মোট কত টাকা দিল কেউ একজন, সো আপনি 10 10 20 আপনি হিসাব করতে পারবেন না, আপনি হিসাব করা লাগবে দুইটাকে সেম পয়েন্টে না। আচ্ছা, আজকে 10,000 আর এক বছর পরে আমার যে 10,000 টাকা দিল, সেই 10,000 টাকার ভ্যালু হলো আজকের টাকার মূল্য 8,000 টাকা। তাহলে আসলে আপনাকে সে 18,000 টাকা দিল। বুঝতে পারছি, আজকের দিন 18,000 টাকা দিল। আপনার এভাবে চিন্তা করা লাগবে। অথবা আপনি ফিউচারে চিন্তা করতে পারেন, যে আমাকে সে এক বছর আজকে 10,000 টাকা দিল, এক বছর পরে 10,000 টাকা দিল। এখন আজকের যে 10,000 টাকা, সেটা হলো এক বছর পরে 12,000 টাকা। তাহলে এক বছর পরে আপনাকে 12,000 টাকা, 12,000 টাকা, আর এক বছর পরে আরো 10,000 টাকা, মোট 22,000 টাকা দিছে। আর জিনিসটা মানে কমপ্লেক্স হয়ে গেছে। মানে জিনিসটা হলো, টাকার আপনি যখন যোগ করবেন, একই একই সেম টাইমে যোগ করা লাগবে, সেম টাইমে টাকা যোগ করা লাগবে, কারণ ডিফারেন্ট টাইমে টাকার পরিমাণ সেম না। বুঝতে পারছি কি আমরা? কতটা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি আচ্ছা, স্যার। দেখেন পরের লাইনটা কি বলছে। ইট টু মুভ ক্যাশ ফ্লো ফরওয়ার্ড ইন টাইম উই মাস্ট কম্পাউন্ড ইট। আমরা যদি একটা টাকাটা সামনে সামনে নিয়ে যাই, মুভ ফরওয়ার্ড, ফ্লো ফরওয়ার্ড, আমাদের অবশ্যই টাকাটা কম্পাউন্ড, কম্পাউন্ড মানে কি বাড়ায়া দেওয়া, আমাদের বাড়ানো লাগবে। মানে যেটা বলতেছিলাম, আজকের যে 10,000 টাকা, আজকে 10,000 টাকার যে ভ্যালু, আপনি যদি সেম সেম অ্যামাউন্টের সেম ভ্যালুর টাকা চান, তাহলে এক বছর পরে 10,000 দিলে হবে না, আপনাকে 12,000 টাকা দেওয়া লাগবে। তাহলে আমরা যদি এখনের টাকাটা যদি আমি এক বছর পরে নিয়ে যাই, আজকের 10,000 টাকা এক বছর পরের 12,000 টাকার সমান। তাহলে টাকা যদি সামনে যায়, টাকার পরিমাণ বাড়বে। কথাটা কি ক্লিয়ার? সবাই কি আমি কথা আমরা বুঝতে পারছি আমরা? জি স্যার, বুঝতে পারছি স্যার। যদি আমরা ফ্লো ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে সামনে, যদি সামনে যাই, তাহলে কি করা লাগবে, আমাদের অবশ্যই কম্পাউন্ড করা লাগবে। আজকে 10,000 টাকা এক বছর পরে 12,000 টাকার সমান। ঠিক সেম ভাবে, টু টু মুভ ক্যাশ ফ্লো ব্যাক ইন টাইম, ফ্লো ব্যাক মানে আমি যদি পিছনে আপনি যদি যেতে চান, তাহলে উই মাস্ট ডিসকাউন্ট ইট, আপনাকে অবশ্যই এটা কমায় দেওয়া লাগবে। মানে ঠিক সেম ভাবে, আপনি ধরেন এক বছর পরে 10,000 টাকা আজকের 8,000 টাকার সমান, তাই না? এক বছর পরে 10,000 টাকা আজকের 8,000 টাকার সমান। তো এক বছর জি পরে দশ স্যার। হাজার আমি আগে আসছি, আজকে আমি আগে আসছি, তাহলে আমার টাকাটা কমায় দেওয়া লাগতেছে। সবাই কি বুঝতে পারছে জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি স্যার। ফাইন, এই যে ফ্লো ব্যাক, ব্যাক ব্যাক মানে পিছনে যদি ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কমায় দেওয়া, আমরা জানি বিভিন্ন পণ্য ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট মানে 10%, 20%, 20% ডিসকাউন্ট মানে অ্যামাউন্টটা কমায় দেয়। ওকে। তো ফার্স্ট হলো ফিউচার ভ্যালু আফটার এন ইয়ার্স। আপনার আজকে প্রেজেন্ট ভ্যালু, পিবি বলতেছি প্রেজেন্ট ভ্যালু, আর এফবি বলতেছি আমরা ফিউচার ভ্যালু। সো লেখা আছে এফবি ইকুয়াল ফিউচার ভ্যালু আফটার এন পিরিয়ড, পিবি ইকুয়াল প্রেজেন্ট ভ্যালু, আর ইকুয়াল রেট অফ ইন্টারেস্ট, এবং এন ইকুয়াল নাম্বার অফ পিরিয়ড ইন্টারেস্ট। সো সূত্রটা হলো আমাদের আজকের যে প্রেজেন্ট ভ্যালু, আমি যদি ফিউচারের টাকাটা বের করতে চাই, সূত্রটা হলো এফবি, ফিউচার ভ্যালু হবে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + r⁴ মানে আমি বললাম, আমি আপনাকে আজকে 10,000 টাকা দিলাম, আমি আপনাকে আজ করলাম আজকের আহ, আমি আপনাকে দিলাম 10,000 টাকা, বললাম 5 বছর পরে এই 10,000 টাকা আসলে কত টাকা হবে, এই 5 বছর পরে 10,000 টাকার মান কত টাকা হবে। সো এখানে আর আর হলো রেট অফ ইন্টারেস্ট, বা আমরা এখানে বলতে পারেন ইনফ্লেশন রেট। বর্তমানে বাংলাদেশ ইনফ্লেশন রেট কত কেউ জানেন? ইনফ্লেশন রেট, ইনফ্লেশন রেট কেউ জানেন যে ইনফ্লেশন জিনিসটা কেউ বুঝতে পারেন? ইনফ্লেশন বা মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি জিনিসটা কি? মুদ্রাস্ফীতি জিনিসটা কি বলতে পারেন? হ্যালো, কেউ একজন রেসপন্স করুন প্লিজ। ইয়েস অর নো, না চাইলে কোনো সমস্যা নাই। স্যার, একটু বুঝাই দেন না স্যার, স্যার। আমরা। হ্যাঁ হ্যাঁ, স্যার, আমি বলতেছি। যতটা প্রয়োজন তার থেকে বেশি যদি কেউ বাংলাদেশ সরকার যদি টাকা করে, এটা না স্যার? হ্যাঁ, মানে এটা আসলে মুদ্রাস্ফীতি জিনিসটা, এটা আসলে আপনি বলতেছেন রিজন, বলতেছেন কারণটা বলতেছেন। সো রিজন ঠিক আছে, যদি বেশি টাকা ছাপায়, বাট আসলে হয় কি, ওটা যদি টাকার ভ্যালুটা কমে যায়, তাহলে আসলে আপনাকে আজকে 1 কেজি আটা কিনতে যে পরিমাণ টাকা দেওয়া লাগবে, এক বছর পরে 1 কেজি আটা কিনতে আপনার তার চেয়ে বেশি টাকা দেওয়া লাগবে। এখন দেখুন, টাকা তো কাগজ, টাকা তো আসলে কোনো ভ্যালু নাই, কিন্তু আপনি আটা কিনতেছেন, আটার একটা ভ্যালু আছে, এটা খাবার। সো আপনি তার মানে আপনি খাবারটাকে ধরলেন, স্ট্যান্ডার্ড ধরলেন, আজকের 1 কেজি আটার দাম 30 টাকা,
1 বছর পরে 1 কেজি আটার দাম হয়ে যাবে 50 টাকা। তাহলে এখানে টাকার ভেদরা কমে গেছে, তাই না? টাকার ভেদরা কমে গেছে না? টাকার দামটা কমে টাকার গেছে। টাকার দামটা কমে গেছে, এই জন্য আমার 1 কেজি আটা কিনতে বেশি টাকা দেওয়া লাগতেছে। বুঝতে পারছি কি আমরা? আমরা কি বুঝতে পারতেছি জিনিসটা কি বলতেছি? জি স্যার। ফাইন। সো জি এই স্যার, যে বুঝতে পারছি এই স্যার। যে এই যে আমার মুদ্রাস্ফীতি হইলো, এই মুদ্রাস্ফীতি কত হারে বাড়তেছে আজকে। আজকে কত এটা আসলে বাংলাদেশের অফিসিয়াল রেটে সরকার বলে 5-6% রাখা ট্রাই করে, বাট আনঅফিসিয়ালি বা ইন রিয়েল লাইফ হয়তো বা এটা 7, 9, 10 বা 11% মানুষের ক্ষেত্রে এটা আরো বেশি হইতে পারে, যেগুলো ফুড প্রোডাক্ট সেগুলো ইনফ্লেশন রেট প্রায় 15%-এর বেশি। খাবারের জিনিসগুলোর জন্য মানে প্রতি বছর এগুলোর দাম 15% করে বাড়তেছে। প্রতি বছর একটা খাবারের আজকের দাম যা, 1 বছর পর তার 15% বাড়বে, তার 1 বছর পর তার 15%, তার 1 বছর পর তার 15%, এভাবে আর কি বাড়তেছে বাংলাদেশে বর্তমানে। সো আপনি যদি বের করতে চান যে আজকে 10,000 টাকা 5 বছর পরে কত টাকা সমান, তাহলে এখানে পিবি হলো আপনার 10,000 টাকা, আর 1 প্লাস আর হলো আপনার 10%। সো পার্সেন্ট মানে হলো 1/100, মানে আর এর মান হবে 10 বাই, আপনি বললাম রেট অফ ইন্টারেস্ট হলো বাংলাদেশ ইনফ্লেশন ধরলাম আমরা 10%, তাহলে এখানে 10/100 দিব। আর এর মানে 5 বছর, এখানে আপনি সময় দিবেন, তাহলে আপনি পাবেন আজকে 10,000 টাকার 5 বছর পরে কত টাকা হবে। বুঝতে পারছি কি আমরা? ক্লিয়ার? হ্যালো? স্যার একটা ম্যাথ দেখি স্যার, ম্যাথ হ্যাঁ, দেখা ম্যাথ ছাড়া দেখবো। বুঝতেছি না ভালো। ম্যাথ দেখবো, দেখেন একটা জিনিস। ইন 1926 এটা বলছে পিটার মিউনিট পারচেসড এ ম্যানহাটন আইল্যান্ড ফর $24। একটা লোক একটা আইল্যান্ড কিনছে মাত্র $24। কত দিনে? 1626 সালে। তাহলে গিভেন টু দিস রিয়েল এস্টেট ভ্যালু ইন নিউ ইয়র্ক ডাজ দিস অ্যাপিয়ার টু বি গ্রেট ডিল ফর মিনিট। মানে বলতেছে সে 1626 সালে মাত্র একটা দ্বীপ কিনছিল মাত্র $24 কিনছিল। তাহলে আজকের দুনিয়ায় আজকের বাজার দরে এই $24 দাম কত টাকা হবে, কত ডলার হবে, এটির আমরা দেখতে চাচ্ছি আসলে। সো এটা আসলে আমরা আমরা যদি ওই সময় চিন্তা করি, মানে আমরা এখন 1626 সালে আছি, তাহলে ধরেন এখন 2014 সাল। 2014 সালে কত কত সালে দাম ভ্যালু কত টাকা হবে, সো এটা বের করতে চাই। সো আমাদের এখানে সূত্র হলো ফিউচার ভ্যালু ইকুয়াল টু হবে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। তাহলে কত বছর এটা কিনছিল হলো 1626 সালে, আর এখন ধরেন 2014 সাল, তাই মোট কত বছর? 388%, 388 বছর। বুঝতে পারছি এটুকু? জি স্যার, এই বোঝা যাচ্ছে স্যার। এনএমআর বসালাম আমরা এখানে 388। এরপরে বলতেছে এখানে যে এখানে বাট কনসিডার দ্য কারেন্ট ভ্যালু অফ, মানে সে কিনছিল চব্বিশ ডলারে, এবং ইফ ইট হ্যাড বিন ইনভেস্টেড এট এন ইন্টারেস্ট রেট অফ 8%, মানে রেট অফ ইন্টারেস্ট বলে দিচ্ছে ইন্টারেস্ট রেট হলো 8%। পার অ্যানাম, পিএ বলতে বোঝায় পার অ্যানাম মানে প্রতি বছরে। সো 8%, এখন তাহলে আপনি এই মানটা এখানে বসায় দিবেন, এই যে 1 প্লাস আর, তাহলে এখানে আপনি বসান এই যে 8%, পার্সেন্ট মানে মনে রাখবেন 1/100। পার্সেন্ট পার্সেন্ট যদি থাকলে আপনাকে এটাকে অবশ্যই 1/100 দ্বারা ভাগ করা লাগবে। সো আপনি যদি এখানে মানটা এখানে বসান, এই যে এখানে আছে 24, 24, এখানে আছে 1 প্লাস এখানে পার্সেন্ট বলছে 8%। সো এখানে আপনি 8 দিলেন, নিচে আপনি দিলেন এখানে 100, 100 টু দি পাওয়ার দিলেন, উপরে দিলেন 388 আসে, 388। কারো কাছে কি ক্যালকুলেটর আছে? কারো কাছে ক্যালকুলেটর আছে এখন এই মুহূর্তে? আছে কি কারো কাছে, একটু বলেন। হ্যালো? স্যার আছে, বাইর করিয়ে গেছে স্যার। হ্যাঁ, একটু বের করেন, বের করে আমাকে বলেন, বের করে আপনি ম্যাথটা করেন, করে আমাকে একটু বলেন কত আসে আপনার মানটা। স্যার এটা কত দিয়েছেন? 24। হ্যাঁ, 24, ব্র্যাকেট 1 প্লাস পরে উপরে 8/100 টু দি পাওয়ার 388। কারণ প্রেজেন্ট বিল সে $24 কিনছিল, সে কিনছিল $24। আচ্ছা। ভাগ 100, ও 308। স্যার পয়েন্ট এখানে অনেক আসে। অনেক আসে, মানে এটা হলো 223 ট্রিলিয়ন।
মানে মিলিয়ন, হুম, প্রথমে মিলিয়ন, মিলিয়নের পরে হলো বিলিয়ন, বিলিয়নের পরে হয় ট্রিলিয়ন। মানে হ্যাঁ, বিশাল সংখ্যা এটা। অনেক বুঝতে স্যার। পারছেন? মানে এটাকে আপনি যদি একের পরে 12টা শূন্য দেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা শূন্য দিয়া একের পরে 12টা শূন্য যদি গুণ করেন, বিশাল যে সংখ্যা হবে ওইটা, ওই নাম্বারটা। বুঝতে পারছেন কি? তাহলে সে জি মাত্র স্যার। কিনছিল $24 দিয়া, সে মাত্র কিনছিল $24 দিয়া, এখন হয়ে গেছে 223 ট্রিলিয়ন, মানে অনেক বেশি বেড়ে গেছে। সবাই ক্লিয়ার আমরা জিনিসটা? জি স্যার। ফাইন। তো এইটা আসলে বলছে ফিউচার ভ্যালু রয়েছে নাম্বার অফ ইয়ার, যদি ইয়ার বাড়ে, ফিউচার ভ্যালু প্রথমে অল্প বাড়ছে, এখানে আরেকটু বাড়ছে, এখানে আরেকটু বাড়ছে, এখানে অল্প বাড়ছে, অল্প, এখানে অল্প, কিন্তু একটা সার্টেন পয়েন্টের পরে অনেক বেশি বাড়ে। এই যে এখানে অনেক বেশি বাড়তেছে, এই যে ধরেন কাট কাটবে, এরকম এরকম আছে কাটটা, এইখানে গেলে আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে, এখানে গেলে অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো প্রথমে বাড়ার একটা কম থাকে, বাট আস্তে 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 কিন্তু অনেক বেশি বেড়ে যায়। বুঝতে পারছি আমরা? জি ফাইন। সো এটা আসলে আমরা বলতেছি যে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু যদি সম টাইম যদি বেশি দেন, আপনি যদি একটু টাকা কেউ যদি টাকা ব্যাংকে জমায় কম্পাউন্ড ইন্টারেস্ট হারে, সো এটা ধরেন 300 বছর 400 বছর রাখলে এটা বিশাল হয়ে যাবে। আচ্ছা ফাইন, তাহলে আমরা এটা ধরি, এটা ধরেন, আচ্ছা এখন এটা আমরা বের করছি যে, আমরা বের করছি ফিউচার ভ্যালু। যদি আমাদের এখানে প্রেজেন্ট কোনো ভ্যালু দেওয়া থাকে, এখনের টাকা দেওয়া আছে আপনাকে, আপনাকে পরে বের করতে বললো, আপনার এখনের টাকা দেওয়া আছে, 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে, 100 বছর পরে টাকা কত টাকা হবে সেটা বের করতে বললো। সো এই ক্ষেত্রে সূত্র হলো এইটা। তো আমি যদি এখান থেকে জাস্ট জাস্ট আমি যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, যদি আমাকে কখন ফিউচার ভ্যালু দেওয়া থাকে, যে ফিউচার ভ্যালু দেওয়া আছে আর প্রেজেন্ট ভ্যালু চাচ্ছে, তাহলে কি কি করব, জাস্ট এই পার্টটাকে ওইদিকে নিলে ভাগ করে দিব, তাই না? ভাগ করে দিলে কি আমি প্রেজেন্ট ভ্যালু পাই যাবো না? জি স্যার। এক্স্যাক্টলি। সো এটা আমি এখন এরপরে আমরা পড়ে আসতেছি আসলে আমরা প্রেজেন্ট ভ্যালু। সো এখন আমরা বলতেছি পিভি, জাস্ট যে এফ বি, এন বছরে ফিউচার ভ্যালু কত, বাই 1 + r⁴ ক্লিয়ার সবাইটা এই সূত্রটা? জি স্যার। ফাইন, তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি। ধরুন এখানে বলতেছে যে a car dealer offer to sell you a car, 3,000 down payment and 4,000 at the end of each year to next 2 years. What is the effective price of the car, assuming that you can invest your money at 5% interest per interest rate? মানে আপনাকে বলতেছে আপনি একটা গাড়ি আপনাকে কিনবেন, আসলে আপনাকে বলতেছে যে আপনি এখন $3,000 দিয়া দেন, ফুল টাকা আপনার এখন একবারে দেওয়া লাগবে না, আপনি এখন $3,000 দেন, এই মুহূর্তে দিবেন $3,000, পরে বছর দিবেন $4,000, এবং তারপরে বছর দিবেন $4,000। এই যে বলতেছে ডাউন পেমেন্ট 3,000, ডাউন পেমেন্ট বলতে বোঝায় আপনি এই মুহূর্তে গাড়িটা নেওয়ার সময় যত টাকা দিবেন এটাকে বলা ডাউন পেমেন্ট। এন্ড 4,000 এট দ্য এন্ড অফ ইচ অফ দ্য 2 ইয়ার, ইচ মানে প্রত্যেক, আর 2 ইয়ার মানে 2 বছর, ইন্ড মানে প্রতি বছর শেষে দিবেন আপনি। এটা যদি আমরা গ্রাফে দেখাই, এই যে প্রথম বছরে আপনি দিবেন 3,000 টাকা, পরবর্তী বছর দিবেন 4,000 টাকা, 1 বছর হলে দিবেন 4,000 টাকা, আর তার 1 বছর শেষ হলে আপনি দিবেন আরো 4,000 টাকা। বুঝতে পারছি আমরা? সবাই ক্লিয়ার এটা? আরেকবার একটু স্যার। আপনি একটা গাড়ি কিনবেন, গাড়ি কেনার জন্য আপনি যখন গাড়িটা যখন নিবেন, যখন আমি শোরুম থেকে আপনি নিয়ে যাবেন, আপনাকে শোরুমের দোকানদার বলতেছে আপনাকে পুরো টাকা এখন দেওয়া লাগবে না, আপনি এখন জাস্ট 3,000 টাকা দেন। এখন আপনি 3,000 টাকা দিবেন, 1 বছর পরে দিবেন 4,000 টাকা, এবং আরো 1 বছর পরে দিবেন 4,000 টাকা, তাহলে আপনার কাজ শেষ। তখন গাড়িটা আপনার সম্পূর্ণ নিজের হয়ে যাবে। বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার এটুকু? সবাই কি কোশ্চেনটা বুঝতে পারছি এখানে? হ্যালো? জি স্যার। তাহলে এখন জি আমরা স্যার। আমাকে বলেন, তাহলে আপনার মোট কত টাকা দেওয়া লাগবে গাড়িটা কেনার জন্য, মোট স্যার, কত টাকা দেওয়া লাগবে? 11,000 দেওয়া লাগবে তো স্যার। ডাউন পেমেন্ট হচ্ছে টোটাল 11,000 দিতে হবে স্যার। এক্স্যাক্টলি, ফাইন, টোটাল 11,000 টাকা। কিন্তু এখানে আপনি একটা ভুল করছেন। কি ভুলটা করছেন? আমাদের ফার্স্ট রুল ছিল, আমরা যখন আপনি কি করছেন, কি আপনি করছেন যেটা, এখনের 3,000 টাকা হিসাব করছেন, এরপরে 1 বছর পরে 4,000 টাকা, তারও আরো 2 বছর পরে 4,000 হিসাব করছেন। এখন আমাকে বলেন, এখনের 3,000 আর এখনের 4,000 আর 1 বছর পরে 4,000 কি সেম? না না স্যার। স্যার। সেম না না। স্যার। তারও 1 বছর পরে 4,000 কি সেম?
না স্যার, না সেম না। থাকবে। তাহলে আমরা কি যোগ করতে পারবো জিনিসগুলো এইভাবে? আমরা না কিন্তু স্যার। যোগ করে বলতে পারবো না, এইভাবে বলতে পারবো না আমরা আসলে 11,000 টাকা দিচ্ছি না। কারণ এখন আপনি যদি এখন 11,000 টাকা দিয়ে দিতেন তাহলে সমস্যা নাই, আপনি এট এ টাইম আপনি দেওয়া লাগবে। কারণ আমাদের যে টাইম টাইম ট্রাভেলের তিনটা আমাদের রুল ছিল, তিনটা রুল ছিল টাইম ট্রাভেলের। এই যে ফার্স্ট রুল ছিল, ইট ইজ ওনলি পসিবল টু কম্পেয়ার অর কম্বাইন ভ্যালুস এট দ্য সেম পয়েন্ট অফ দ্য টাইম। মানে আপনি যদি কম্পেয়ার বা কম্বাইন করেন আপনাকে অবশ্যই একটা সেম পয়েন্টে আনা লাগবে। আপনি হয়তো বা সবগুলা ফিউচারে যোগ করবেন, বা সবগুলা প্রেজেন্টে যোগ করবেন, বা সবগুলা আপনি একটা পয়েন্টে যোগ করবেন। বাট আপনি প্রেজেন্টে যোগ নিলেন, ফিউচারে একটা দিন আর 1 বছর পরে একটা দিন, এটা আপনি করতে পারবেন না। তাহলে উপায়টা কি? উপায়টা হলো আপনি হয় সবগুলা প্রেজেন্টে নিয়ে আসবেন বা সবগুলা ফিউচারে নিয়ে আসবেন। তাহলে এটা আমরা দেখাইতেছি এই চার্টে। আমার ইচ্ছা এই সবগুলো টাকা যদি আসলে প্রেজেন্টে চলে আসতো তাহলে কিরকম হতো। তো এখন দিলেন 3,000 টাকা, এই 1 বছর পরে 4,000 টাকা আসলে বর্তমানে কত টাকা এটা আমরা চাই। আর 2 বছর পরে 4,000 টাকা আসলে বর্তমানে কত টাকা এটা আমরা চাই। তো এরপরে সবগুলো যোগ করতে পারবো। বুঝতে পারছি আমরা? হ্যালো, সবাই কি বুঝতে পারছি? হ্যালো, একটু রেসপন্স করেন। স্যার একটু আবার করেন স্যার। হ্যাঁ, কোন পার্টটা একটু আবার বোঝাবো বলেন। এই যে যোগ করার বিষয়টা স্যার। আমরা যোগ কেন করব বলেন। স্যার কারণ এই বছর আমি দিচ্ছি 3,000 টাকা, পরের বারে দিচ্ছি 4,000 টাকা, মানে এখানে তো এই বছরে 3,000, সামনে বছরে 4,000, তো প্রায় সমান হওয়া হলো না স্যার? হ্যাঁ, এই বছরে 3,000 আর পরের বছর 4,000, আপনি দুইটা একটা টাইম যোগ করতেছেন। এখন আপনি বলতেছেন, মানে আপনি বলতেছেন আপনি আপনার মোট কত টাকা দেওয়া লাগতেছে। সো আপনি এখন 3,000 টাকা দিচ্ছেন, আর পরবর্তী হচ্ছে 4,000 টাকা দিচ্ছেন। এখন আপনি যদি এখনই 4,000 টাকা দিয়ে দিতেন, সাপোজ আপনি এখন দিলেন 4,000 টাকা না, তো এখনই 4,000 আর 1 বছর পরে 4,000 কি সেম? না স্যার। আর পরে এখনই 4,000 আর 2 বছর পরে 4,000 কি সেম? না। না। সেম তো না, আমার সেম আগে করা লাগবে, তারপরে যে কাহিনী করব, তারপর যোগ করব আমি। জি এখন বুঝতে পারছি। ফাইন, তাহলে কিভাবে করতে পারি? সূত্রটা হলো, তাহলে আমাদের সবকিছুকে আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। এই 3,000 টাকাকেও প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো, 4,000 টাকাও আসলে এখনের, 1 বছর পরে 4,000 টাকা এখনের কত টাকা কত টাকা, আর 1 বছর পরে 2 বছর পরে 4,000 টাকা এখনের টাকা কত টাকা, এটা বের করবো। So, আমাদের হাতে সূত্র আছে, সূত্রটা হলো এখনের টাকা হলো 3,000 টাকা, এই যে সবগুলো আমি প্রেজেন্টে নিয়ে আসছি, এখন 3,000। আর 4 বছর পরে আমাদের সূত্র কি? সূত্রটা হলো প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু হলো ফিউচার ভ্যালুকে আমরা যদি 1 + r⁴ দ্বারা আমরা ভাগ করে দেই, তাহলে প্রেজেন্ট ভ্যালু চলে আসে। সবাই কি সূত্রটা বুঝতে পারছে এটা? জি স্যার, সত্যি বুঝছি স্যার। ওকে, তাহলে দেখেন এই যে এই 3,000 টাকা এখনই আছে, প্রেজেন্টই আছে, এটা কনভার্ট করা কিছু দ্বারা ভাগ করা দরকার নাই, তাই এটুকু রাখলাম। আর 4,000 টাকা ফিউচারের 1 বছর পরে 4,000 টাকা আমরা চাই এখন প্রেজেন্টে কত টাকা হয়। তো 4,000 নিচে ভাগ করলাম 1 + r, 1 + r আমাকে রেট অফ ইন্টারেস্ট বলে দিছে 5%। 5% মানে আপনি পার্সেন্ট মানে 1/100। তো এটা 5% আসলে না, এটা আসলে 0.05। এবার কি বুঝতে পারছেন আপনারা? 5% মানে কি? জি জি বুঝতে পারছি স্যার। 5/100, 5/100 মানে জিরো পয়েন্ট জিরো ফাইভ। তো 1 + 0.05 টু দি পাওয়ার 1 বছর, এই কারণে যখন 4,000 যখন 1.05 টু দি পাওয়ার 1 দ্বারা ভাগ করছি, এটা প্রেজেন্টে চলে আসছে। ঠিক সেভাবে 4,000 আছে, এটাকে যখন আবার 1 + r⁴ 2 বছর পরের টাকা, এটা 2 দ্বারা উপরে পাওয়ার 2 দিয়েছি, তখন এটা আবার প্রেজেন্টে চলে আসছে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন এটা প্রেজেন্টের, এইটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্টের, এখন সবগুলা নিচে লিখলাম, এরপর যোগ করলাম, মানে আসলো আসলে 10,834 টাকা। ক্লিয়ার? জি। মানে তাহলে আপনারা একটু আগে বলছিলেন আপনারা আসলে 11,000 টাকা দিচ্ছেন, কিন্তু আসলে না, আপনারা আসলে 10,434 টাকা 38 টাকা দিচ্ছেন, আপনারা 11,000 টাকা দিচ্ছেন না। ক্লিয়ার? জি স্যার। কারণ টাকা আসলে সময়ের সাথে সাথে তার তার ভ্যালু তো কনস্ট্যান্ট না, তার ভ্যালু যদি কনস্ট্যান্ট হইতো এত সমস্যা ছিল না। আজকের 1,000 টাকা আর 1 বছর পরে 1,000 টাকা তো সেম না। সো এই কারণে আমাদের এই টাইমটা অবশ্যই অবশ্যই আমাদের কনসিডার করা লাগবে। আচ্ছা, এখন একটা কথা বলছে এখানে, ইফ ইউ ইনভেস্ট 5,000 নাও, হাউ লং উইল ইট টেক ইউ টু ট্রিপল ইউর ইনভেস্টমেন্ট ইফ ইউ ক্যান আর্ন 11% পার অ্যানাম। মানে আপনি বলছেন আপনি যদি এখন কোথাও 5,000 টাকা ইনভেস্ট করেন, আপনাকে আপনার ইনভেস্টমেন্ট ট্রিপল করতে, ট্রিপল করার মানে কি কেউ বলতে পারবেন কি আমাকে? ট্রিপল বলতে কি বোঝায়?
বা ট্রিপল সেঞ্চুরি বল কি বলতে কি বোঝায়? ইনভেস্টমেন্টের 3 গুণ স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ট্রিপল মানে হচ্ছে তিন বোঝায়। সো কতদিন পরে তাহলে বলেন ইনভেস্টমেন্ট তিন গুণ কত হবে? স্যার 15। এটা কি এক্স্যাক্টলি, ইনভেস্টমেন্ট বাদ দিয়ে 15 না ইনভেস্টমেন্ট সহকারে 15 হবে স্যার? অবশ্যই এটা সহই। আপনি এখন একটা কোম্পানিকে 5,000 টাকা দিয়ে দিচ্ছেন, এই নেন 5,000 টাকা, আপনি আমাকে 15,000 টাকা ফেরত দিবেন, তাহলে কত বছর পরে আপনি আমাকে ফেরত দিবেন? এইটা আমাদের কোয়েশ্চেন। বুঝতে পারছি কি আমরা? জি তো স্যার, এই বুঝতে টাকাটা পারছি। শো হইতো, আমি এই টাকাটা ওনাকে দিয়ে দিলাম। মানে মানুষ যেটা করে ব্যাংকে টাকা রাখে, টাকা রাখার পরে ব্যাংকের লাভ সব ফুল টাকাটা ফেরত দেয় কিন্তু, তাই না? তো এটা কিন্তু জি। তার নিজের টাকাটা সহ, নিজের টাকাটা প্লাস যে সুদ দেয় ওটা সহ ফুল টাকাটা আসে। তো এটা অবশ্যই টাকাটা সহই। তাহলে এখানে বলছে না রেট অফ ইন্টারেস্ট 11%, তাহলে এখানে আমার এন এর মানটা বের করা লাগবে। তাহলে এটা আসলে বেসিক্যালি কি, আমরা সূত্র জানি প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু আসলে ফিউচার ভ্যালু বাই 1 + n⁻r। তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু এখন আপনি দিচ্ছেন 5,000 টাকা, তা আপনার প্রেজেন্ট ভ্যালু হলো 5,000। বুঝছি আমরা এটা? প্রেজেন্ট ভ্যালু কত? 5,000। 5,000। আর ফিউচার ভ্যালু আপনি 1 বছর 2 বছর বা 3 বছর যত বছরই হোক, আপনি কত টাকা চান ফিউচারে? 15,000। এক্স্যাক্টলি, তাই লিখলাম এখানে 15,000। আর লিখলাম ইন্টু বাই 1 + r⁴ তো আপনাকে বলে দিচ্ছে 11% রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে এই যে পার্সেন্ট মানে 1/100, সেটা 100 দ্বারা ভাগ করলে আসলে 0.11 আসবে। তাই 1 + r 1 + 0.11 আমরা আসলে এখানে n এর মানটা চাই। তাহলে এই যে এটা এইটাকে এইভাবে লেখা হলো, জাস্ট ভাগ করে ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে। এই পাশে এটা ভাগাছি পাশে নিয়ে আসা হয়েছে, এটা পর ওই পাশে নিয়ে আসা 3 চলে আসছে এখানে। তাহলে আমাদের আসছে এখানে 11.11 টু 3। এখন আমরা কি করছি, দুই পাশে লন নিয়ে আসছি, এই পাশেও লন আনছি, এই পাশেও লন নিয়ে আসছি, কারণ আমরা চাইলে দুই পাশে সেম কাজ করতে পারি। এই পাশে স্কোয়ার করলে আমি এই পাশেও স্কোয়ার করব, ডান পাশে গুণ করলে, ডান পাশে বড় করলে বাম পাশে বড় করব, ডান পাশে কিউব করলে বাম পাশেও কিউব করব, আর বাম পাশে ঘন করলে ডান পাশে ঘন করব। বুঝতে পারছি কি আমরা? তো এই পাশে লন আনছি, এই পাশেও লন আনছি। জি স্যার, আচ্ছা ফাইন। সমান করতে হবে স্যার, সমান করতে এক্স্যাক্টলি। হবে দুই সাইড। তো এই পাশে তো লোন, এই পাশে লোন আনছি, কেন লোন আনছি, কারণ আমি আসলে এই পাওয়ারটা বের করতে চাই। লগের খুব সুন্দর একটা বৈশিষ্ট্য হলো, সে মাথার উপর যে পাওয়ার থাকে, পাওয়ারটাকে ঝাইরা ফালায়া যায়। বুঝতে পারছেন? মানে যদি আপনি দেখেন কারো মাথার উপরে বানর উঠা যায়, বানরের লাঠি দিয়ে বাড়ি দেওয়া লাগে, বাড়ি দিলে বানর মাথা থেকে নিচে নামে। সো আমাদের এখানে 11.5 এখানে মাথার উপর উঠে গেছে এই বাদরটা। তো আমাদের একে নামানো লাগবে, নামানোর একমাত্র উপায় হলো লাঠি দিয়ে বাড়ি দেওয়া। তো আমাদের ম্যাথমেটিক্সের লাঠি হইলো আমাদের লন। তো এই পাশে লন নিয়ে আসলাম, এই পাশে লন নিয়ে আসলাম। তো যখনই লাঠি দিয়ে লগ বাড়ি কত, দিলাম, লগ না যাইতো না স্যার? লগ না যাইতো না? আপনি লগ নেন যে কোনো ইচ্ছা, কোনো সমস্যা নাই। লগ নিলে হবে, লন নিলেও হবে। বাট এরকম কিছু লগ লন আনা লাগবে, কারণ লন এক প্রকার লগ, মানে যারা ভিত্তিটা জাস্ট কি। বুঝতে পারছেন? জি স্যার। আপনি যেটা নেন কোনো সমস্যা নাই, 10 বেজেন যে বা দুই পাশে সেম জিনিস আনবেন। এ পাশে লগ লিখলে এ পাশে লগ, এ পাশে লন লিখলে এ পাশে লন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ফাইন। তাহলে এখানে তাহলে এই লাঠির বাড়িকে এন সামনে চলে আসছে, লন 11 এত ইকুয়াল লন 3। সো ক্যালকুলেট করে দেখবেন লন এতর মান হয় এত, আর লন 3 মান হয় এত, এটাকে ভাগ করে দিবেন, এন এর মান চলে আসবে 10.5 ইয়ার। বুঝতে পারছি? আপনার কি বুঝতে পারছি জিনিসটা? তার মানে আপনার সারা 10 বছর পরে আপনার ইনভেস্টমেন্ট 3 গুণ হবে। সবাই কি বুঝতে পারছি আমরা? জি স্যার। স্যার, বুঝতে আচ্ছা, আমি আপনাদের একটা দিব, একটা অ্যাসাইনমেন্ট দিব আপনাদের আমি, কারণ অনলাইনে আসলে পরীক্ষা নিলে আসলে কিরকম পরীক্ষা হবে আসলে আমি শিওর না। আহ সো এটা আসলে অনেক ট্রাস্ট ইস্যু থাকবে। সো আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা মানে এটা আপনাদের ক্লাস টেস্ট হিসেবে আসলে কাউন্ট হবে। সো এটা আজকের ক্লাসের উপর আসলে বেসিক্যালি হবে। আচ্ছা, সো আমরা একটু সামনে যাই। আর অ্যাসাইনমেন্ট হলো আমার মনে হয় আপনারও সুবিধা, আপনাদের পরীক্ষার চেয়ে আমার কাছে মনে হয় অ্যাসাইনমেন্টে মার্কস বেশি আসতে পারে। জি স্যার। জি স্যার, অ্যাসাইনমেন্টের সুবিধা স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি আমরা ওকে। সামনে দেখি আমরা। আচ্ছা, এরপরে আমাদের আছে অ্যানুইটি। তো অ্যানুইটি জিনিসটা আসলে কি? আহ এটা ধরেন
বাংলাদেশে বা পৃথিবীর সব দেশে আছে যে রিটায়ার্ড স্কিম। মানে আসলে বাংলাদেশ আসলে একটা স্বর্গ। যারা সরকারি চাকরিজীবী চাকরি করে ওদের জন্য আসলে এরা যে সুযোগ সুবিধা পায় দুনিয়ার কোনো সরকারি চাকরিজীবী এত সুযোগ সুবিধা পায় না। এদের পেনশনের সময় একটা বিশ লক্ষ টাকা দেওয়া হয়। বাট ধরুন আমেরিকা ইউরোপ বা সব কান্ট্রিতে আসলে আহ, ওরা আসলে ওদের সরকার থেকে কোনো পেনশন দেওয়া হয় না। ওরা করে কি একটা প্রতি বছর বছর একটা জব থেকে চাকরি থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা সেভিং করে একটা ব্যাংকে রাখে। সো ব্যাংক এগুলো একসাথে করতে করতে একটা একটা অ্যামাউন্ট টাকা ফেরত দেয় একদম তার পেনশন শেষে। সো তারা এটা ঠিক করে যে তারা কত টাকা পেনশন ভরাচ্ছে এবং তারা ওই অনুসারে তার টাকা প্রতি মাসে মাসে টাকা জমা রাখে। সো বা প্রতি বছর বছর জমা রাখে। সো এটা আমার এখানে বলছে যে সে ধরেন কেউ চায় সে যখন অপশন নিবে তখন তার কাছে যেন লিস্ট 10 কোটি টাকা থাকে। কেউ চায় এরকম সে বৃদ্ধ বয়সে 10 কোটি টাকা তার প্রয়োজন। তো তাহলে চাকরিরত অবস্থায় প্রতি বছর বছর তার কত টাকা অ্যাটলিস্ট টাকা লাগবে। এটা আমরা বের করতেছি, এটাকে বলতেছি আমরা অ্যানুইটি। বা কেউ ধরেন একটা কিনবে, একটা গাড়ি কিনবে। সো একটা গাড়ি যদি কিনে, একটা কার লোন নেওয়া লাগে। সো এটা মান্থলি পে করা লাগে বা ইয়ারলি পে করা লাগে। সো এই যে একটা নির্দিষ্ট টাইম পর পর সেম অ্যামাউন্ট টাকা পে করা লাগে, পে করলে এক সময় ফুল টাকাটা পে হয়ে যায়। সো তাহলে কত কত করে তার দেওয়া লাগবে ওইটা আমরা বের করতেছি, ওইটাকে বলতেছি আসলে আমরা অ্যানুইটি। আমাকে জিনিসটা বুঝতে পারছি আমরা? অ্যানুইটি জিনিসটা কি? মানে আপনি চান আপনার 10 বছর পরে আপনার হাতে 1,000 টাকা, 1 লাখ টাকা থাকুক, তাহলে আপনার প্রতি বছর বছর কত টাকা রাখা লাগবে, এটাকে বলতেছে আমি অ্যানুইটি। ক্লিয়ার? জি জি স্যার। ফাইন, তাহলে আসলে কি হবে? তাহলে অ্যানুইটি ইজ এ স্ট্রিম অফ অ্যান ইকুয়াল ক্যাশ ফ্লো পেইড এট রেগুলার ইন্টারভ্যাল। যে রেগুলার ইন্টারভ্যালে আমরা এখানে এন পরিমাণ টাকা রাখবো, যেমন একটা এক্সাম্পল দিচ্ছে কার লোন পেমেন্ট। সো একটা তাহলে আমরা এখানে ধরেন আমরা যেটা বলতেছিলাম যে কেউ অপশন নিবে, সে চায় তার এখন বয়স 30 বছর, কেউ 60 বছর বয়স অপশন নিবে। তাহলে বা তার বয়স এখন 25 বছর, সে জবে জয়েন করছে, সে আসলে 60 বছর অপশন নিবে। তাহলে তার আসলে জব লাইফ কত বছর বলেন তো? জব লাইফ কত বছর? 25 বছর যদি জয়েন করে আর যদি 60 বছর অপশন নেয়, জব লাইফ কত বছর হবে? হ্যালো? 35 বছর স্যার। এক্স্যাক্টলি 25 বছর। তাহলে এখন ধরেন সে চায় তার যখন রিটায়ারমেন্টে যাবে তার হাতে লিস্ট যেন 10 কোটি টাকা থাকে রিটায়ারমেন্টে। তা আমরা বের করতে চাই আসলে সে আসলে কত প্রতি বছর বছর কত টাকা করে লাগবে। তাহলে সে ধরেন একদম আজকে ডিসিশন নিল সে টাকাটা রাখবে। 1 বছর পরে রাখলো এ পরিমাণ টাকা, 2 বছর পরে এ পরিমাণ, 3 বছর পরে এ পরিমাণ বলতে মানে একটা টাকা ধরেন 20,000 টাকা রাখলো। 2 বছর পরে 20,000, মানে সে 20,000 করে রাখবে। একটা কম 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 রাখবে না, বেশিও রাখবে না। তো 20,000 করে রাখবে, কিন্তু সে চায় 35 বছর পরে তার হাতে যেন সে একটা 10 কোটি টাকা ফেরত পায়। তাহলে সে এই যে 10 কোটি টাকা চায়, এটাকে সে প্রেজেন্টে চায় নাকি ফিউচারে চায় বলেন তো? 10 কোটি টাকাটা সে কি প্রেজেন্টে চায় নাকি ফিউচারে চায়? ফিউচারে। ফিউচারে। তাহলে এটা কিন্তু আসলে ফিউচার ভ্যালু। বুঝতে পারছি 10 কোটি আসলে কি প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু? 10 কিলো ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু, এক্স্যাক্টলি ফিউচার ভ্যালু। আর এখানে তার সময়টা হলো তার হাতে আছে 25 বছর। তাহলে আমাদের সূত্রটা হলো ফিউচার ভ্যালু ইকুয়াল টু হবে a × 1 + r⁻1 বাই হবে আর। এখানে যে এ হলো যে সে প্রতি বছর বছর কত টাকা রাখা লাগবে, এইটা হলো আমরা বের করতেছি এখানে। এখানে দেখেন আগে করতাম কি, আগে আমরা একটা ভ্যালু ছিল এটাকে পুরোটাকে আমরা আমাদের হাতে আজকে ছিল যে যে 10,000 টাকা, এই 10,000 টাকা হয়তো বা আমি করলাম 5 বছর পরে কত টাকা হবে। সো এটা পুরো 10,000 টাকাকে আমি একবারে 5 বছর পর কনভার্ট করতেছি। আর এটার সাথে এটা একটু ডিফারেন্ট, এটা হলো আমি প্রতি বছর বছর জমা দিচ্ছি। জমা দিচ্ছি একটা নির্দিষ্ট সময় পরে আমি মোট কত টাকা পাবো, ওটাকে বলতেছি আসলে আমরা যে অ্যানুইটি। অ্যানুইটি মানে অ্যানুয়াল থেকে আসে অ্যানুইটি। অ্যানুয়াল মানে কি? বাৎসরিক। বুঝছি আমরা? তো বাৎসরিক, বাৎসরিক থেকে আসছে বার্ষিকী, মানে প্রতি বছর বছর আপনার কত কত টাকা রাখা লাগবে। ক্লিয়ার? হ্যালো? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার স্যার। ফাইন। তাহলে সূত্র হলো এটা, ফিউচার ভ্যালু ইকুয়াল টু n × 1 + r⁻1 সূত্র কি করা লাগবে? সুতরাং মুখস্থ করা লাগবে। সূত্র মুখস্থ ছাড়া উপায় নাই, সুতরাং মুখস্থ করা লাগবে, এটা অবশ্যই মুখস্থ করা লাগবে। সূত্র মুখস্থ ছাড়া কিন্তু আপনি ম্যাথ করতে পারবেন না, পরীক্ষায় আপনার ম্যাথ আসবে, তুমি সব পারেন, সূত্র বললে সব পারবেন। আপনার এই ফিউচার ভ্যালু দেওয়া থাকবে, আপনার এন এর মানও দেওয়া থাকবে, আর এর মানও দেওয়া থাকবে, জাস্ট একটা সূত্রটা মুখস্থ করে জাস্ট বসাবেন।
সো এইটুকু আপনাদের দায়িত্ব মুখস্থ করা, সূত্রটা। আচ্ছা, তাহলে আমরা এখন একটা একটা এক্সাম্পল দেখি আমরা। হ্যাঁ, এটা এখানে বললো যে ইউ প্ল্যান টু রিটায়ার এক্স্যাক্টলি 35 ইয়ার্স ফ্রম টুডে। মানে আপনি ধরেন প্ল্যান করতেছেন আপনি আজকে থেকে 25 বছর পর আপনি রিটায়ার করবেন, এবং ওয়ান উইথ এ সেভিংস অফ 2 মিলিয়ন, আপনি চান আপনার 2 মিলিয়ন টাকা আপনি সেভ করেন। $2 মিলিয়ন বলতেছে আর কি, $2 মিলিয়ন আপনি সেভ করতে চান যখন আপনি অপশন নেবেন। সো ইফ ইউ ক্যান আর্ন 9% অন ইউর সেভিংস, মানে আপনাকে ব্যাংকে 9% করে আপনাকে ইন্টারেস্ট দিবে প্রতি বছরে, তাহলে হাউ মাচ উইল ইউ নিড টু পুট অ্যাসাইড ইচ ইয়ার টু রিচ ইউর গোল। তাহলে বলতেছে আপনাকে, তাহলে যদি আপনাকে ব্যাংক যদি আপনাকে 9% করে আপনাকে ইন্টারেস্ট দেয়, তাহলে আপনাকে প্রতি বছরে কত টাকা করে আপনাকে জমা রাখা লাগবে। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এখানে কথা বলে দিচ্ছে যে অ্যাজিউম দ্যাট ইউর ফার্স্ট পেমেন্ট উইল অকার নেক্সট ইয়ার এন্ড দ্যাট ইউর ফাইনাল পেমেন্ট উইল অকার ইন এক্স্যাক্টলি 35 ইয়ার্স। মানে আপনার প্রথম পেমেন্টটা আপনি আজকে ডিসিশন নিয়েছেন, আপনি আজকে আপনি টাকা রাখবেন না, প্রথম পেমেন্টটা হবে আপনার 1 বছর পরে, এবং আপনি টাকাটা তুলবেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 35 বছর পরে আর কি, মানে ফাইনাল পেমেন্ট হবে 35 বছর পরে। সো আমরা দেখি যেটা দেখাইছে এখানে, আপনি প্রথম বছর টাকা, আপনি এখন টাকা রাখবেন 1 বছর শেষ হবে টাকা রাখবেন, আবার 2 বছর পরে প্রতি বছর বছর রাখবেন, 25 বছর টাকা রাখবেন, পরে মূল টাকা কত আসবে সেটা। সো আমার সূত্র আমরা মুখস্থ, ফিউচার ভ্যালু ইকুয়াল টু এ ইন্টু 1 + r⁻n - 1/r। এখানে আপনি চান 2 মিলিয়ন টাকা আপনার হাতে থাক, 2 মিলিয়ন টাকা আপনি চান। মিলিয়ন মানে 10⁻⁶, মিলিয়ন মানে 10⁻⁶। আমরা বলি না যে ইউটিউবে 1 মিলিয়ন ভিউ বা 2 মিলিয়ন ভিউ বা 3 মিলিয়ন ভিউ হয়েছে। সো 1 মিলিয়ন মানে কত লাখ বলেন তো? 10 লাখ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ফাইন। তাহলে 2 মিলিয়ন মানে 20 লাখ। তাই আপনার আসলে 20 লাখ দেখুন, আপনি এমএন লিখবেন না, আপনারা ডাইরেক্ট 20 মানে দুইয়ের পরে 6 শূন্য দিবেন, এটা 20 মিলিয়ন বোঝায় আর কি, 2-এর পরে 6 শূন্য। ফাইন, তাহলে আমরা এখানে দেখতেছি আমরা তার এর মান বসাইলাম, ওয়ান এর মান বসাইলাম, আর এর মান বলে দিচ্ছে 9%। সো পার্সেন্ট মানে 1/100, মানে 9% মানে আসলে 9/100, মানে 0.09। সো এখানে আর এর মান বসাইছে এন, 25 বছরের মান বসায় 25 বসাইছে, আর এর মান বসাইছে, সবকিছু যোগ বিয়োগ করছে, এখানে ভাগ করছে, এর মান পাইছে আসলে 9273, 9271। তার মানে সে যদি চায়, সে যে 35 বছর পরে 2 মিলিয়ন টাকা সে ব্যাংক থেকে তুলবে, তাহলে তাকে অবশ্যই প্রতি বছর শেষে 9271 টাকা রাখা লাগবে। বুঝতে পারছি আমরা? জি স্যার। ফাইন। এখন আপনাদের ইচ্ছা হইতেই পারে, এটা খুব স্বাভাবিক, যে আচ্ছা আপনি যে 35 বছর পরে আপনি বলতেছে আপনি টাকাটা চান, আপনি একটু আমরা একটু আগে বের করছি যে এই টাকাটা বের করবো, আপনি হিসাব করছি আপনি 35 বছর পরে আপনি 2 মিলিয়ন টাকা চান। এই আপনি হিসাবটা আপনার হিসাব চিন্তা করছেন আসলে যে ফিউচারে ধরে হিসাব করছি, তাই না? প্রতি বছর বছর টাকা রাখতেছি, কিন্তু আমরা ধরতেছি যে আমি 2 মিলিয়ন টাকা চাই, সেটা ফিউচারের টাকাটা চাই। ক্লিয়ার? এই জন্য আমি ফিউচার বেরো নিছি। বাট আমরা যদি ইচ্ছা হইতেই পারে যে আমি আসলে এখন প্রেজেন্টের হিসাব করে রাখবো, আমি এখনের হিসাবে 2 কোটি টাকা আমি চাই ফিউচার রাখতে। বুঝতে পারছেন কি? এখনের হিসাবে 2 কোটি টাকা চাই। তো এখনের হিসাবে 2 কোটি টাকা, এটা কি ফিউচারে বাড়বে না কমবে বলেন তো? এখনের হিসেবে 2 কোটি টাকা, এই টাকা যদি ব্যাংকে রাখি আমি, ব্যাংক আমার টাকাটা বেশি দিবে না কম দিবে 25 বছর পরে? বেশি দেবে স্যার, বেশি বেশি দেবে। অবশ্যই দিবে। বেশি দিবে, অবশ্যই বেশি দিবে। আমরা কিন্তু আগে বলছিলাম, ক্লাসটা প্রথমে বলছিলাম, আপনি যদি সামনে টাইম ট্রাভেল, মানে আপনি সামনে যান, টাকার পরিমাণ বাড়বে, আর আপনি যদি পিছনে যান, টাকার পরিমাণ কমবে। এখন আপনি ব্যাংকে 2 কোটি টাকা রাখেন, ব্যাংক আপনাকে আহ 25 বছর পরে টাকা আপনাকে হয়তো বা 20 কোটি টাকা দিবে, মানে ফিউচারে গেলে টাকার পরিমাণ বাড়ে, আর যদি আপনি ব্যাকে যান, পাস্টে যান, তাহলে টাকার পরিমাণ কমবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এর এই সূত্র, এর আরেকটা সূত্র, যে আপনি এখন প্রতি বছর বছর টাকা রাখবেন, কিন্তু আপনি দেখেন আপনি এখন ফিউচারে চান না, আপনি চান এই টাকাগুলো সবগুলো যোগ করলে প্রেজেন্টে কত টাকা হইতো। সেই জন্য আমি তীর চিহ্ন দিয়া আমরা জিরোতে নিয়ে আসছি তীর চিহ্নটা। বুঝতে পারছি কি? হ্যালো? জি স্যার, বুঝছি স্যার। ফাইন, the সূত্র হলো যে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু a ইন্টু 1 - 1 + r⁻⁻1/r। সো এখানে একটা অ্যানুইটি একটা এক্সাম্পল দিচ্ছে এখানে।
কি বলছে? এ পপুলার স্টেট লটারি ও পেস দ্য উইনার 50,000 পার ইয়ার ফর 25 years. The first payment is made on 1 year from now. What is the cash value of the prize assuming that an interest rate of 10%? মানে বলতেছে একটা লটারি লটারি স্টেট লটারি রাষ্ট্র মানে সরকার একটা লটারি করে, এবং লটারি যারা জিতে এদেরকে 25 বছর পর্যন্ত সরকার প্রতি বছরে 50,000 টাকা করে দেয়। বুঝছি কি আমরা কথাটা? আর একটা লটারি হচ্ছে বাংলাদেশে যখন সরকার ছাড়ছে, সরকার বলতেছে আপনারা সবাই কিনে লটারি যে জিতবে তাকে 25 বছর পর্যন্ত সরকারে 50,000 টাকা করে দিবে। কথাটা কি বুঝতে পারছি আমরা? হ্যালো? হ্যালো? একটু রেসপন্স করেন কেউ একজন। স্যার বুঝি নাই। একটা বাংলাদেশে একটা লটারি হচ্ছে। আচ্ছা একটু পড়েন তো জিনিসটা, একজন একটু পড়েন একটু একটু পড়েন। আপনি একটু পড়েন, কথা একটু পড়েন, ইংলিশ একটু পড়েন, আমি শুনি, আমরা সবাই শুনি, একটু পড়েন একটু। হ্যালো? হ্যাঁ একটু পড়েন কাইন্ডলি। হ্যালো? শুনতে পাচ্ছেন? আমাকে কেউ শোনা যাচ্ছে কি? আশিক ভাই পড়েন। হ্যালো? জি স্যার, শোনা যায় ক্লিয়ার স্যার। আচ্ছা ফাইন, তাহলে একটু পড়েন একটু, একজন পড়েন একজন এটা একটু পড়েন, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নেই, একটু প্রয়োজন পড়েন এটা, কারণ আপনার তো কোয়েশ্চেন করে বোঝা লাগবে। আপনি যদি পরীক্ষার তো ইংলিশে লেখা থাকবে, যদি আপনি কোয়েশ্চেন ধরে না বুঝতে পারেন জিনিসটা আসলে কি, তখন তো আপনি আনসার করতে পারবেন না। সো এই জন্য আপনি এখন পড়েন, আমি আপনাকে বুঝিয়ে দিব যে কিভাবে জিনিসটা কি বলতেছে। আবার আমার পরীক্ষা হলে আপনার বোঝা লাগবে জিনিসটা কি। কারণ পরীক্ষা হলে কোয়েশ্চেন তো অবশ্যই ইংলিশে থাকবে, বাংলা থাকলে কোনো কোয়েশ্চেন প্রশ্ন আসে না। সো একটু পড়েন একটু, যেন আমরা এখনই বুঝতে পারি জিনিসটা সমস্যাটা কি হচ্ছে। একটু পড়েন একজন। হ্যালো? C2 annuity example. A popular state lottery pays the winner $50,000 per year for 25 years. If the first payment is made 1 year from now, what is the cash value of the price, assuming an interest rate of 10% PA? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো এখানে পিএ বলতে বোঝাচ্ছে হলো পার অ্যানাম, পি বলতে পার, এ বলতে অ্যানাম, মানে প্রতি বছরে। প্রতি বছরে 10% ইন্টারেস্ট হবে। মানে সরকার একটা লটারি ছাড়ছে, সরকার মাইকিং করতেছে যে লটারি যে জিতবে তাকে বাংলাদেশ সরকার 25 বছর ধরে টাকা দিবে। কত টাকা করে দিবে? 50,000 টাকা করে দিবে প্রতি বছর। তাহলে খুবই একটা লুক্রেটিভ অফার, তাই না? 25 বছর পর্যন্ত কেউ যদি সরকার যদি 50,000 টাকা দেয়, তার তো আর চাকরি করার কোনো দরকার নাই গিয়া। সে পায়ের উপর পা তুলে খেতে পারবে। সো বা যা ইচ্ছা তাই করতে পারবে। সো এটা হলো আমাদের এখানে যে একটা তাহলে আমাদের আসলে বলছে এই যে হোয়াট ইজ দ্য ক্যাশ ভ্যালু অফ দ্য প্রাইস, মানে এই যে প্রতি বছর বছর 50,000 করে দিবে, তো মুহূর্ত কত রাখা দিবে। এখন একটা সিম্পল আপনি আমরা আপনারা করতেই পারেন যে তাহলে প্রতি 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 বছর দিয়ে 50,000 টাকা 25 বছর করে দিবে, আপনি জাস্ট 50,000 25 গুণ করে দিলেন। কিন্তু এটা তো আপনার ভুল হবে। কেন ভুল হবে? কারণ আজকে দিবে আপনাকে 50,000, 1 বছর পরে দিবে 50,000, তার 1 বছর পর 50,000, আজকে 50,000, 1 বছর পর 50,000 সেম না, তারপরে 50,000 তো সেম না। তাহলে এগুলো আমরা যোগ করতে পারবো না। কারণ আমরা যদি যোগ করতে হয়, সবগুলা টাকা একটা সেম টাইমে নিয়ে আসা লাগবে, হয় সবগুলাই ফিউচারে বা সবগুলা প্রেজেন্টে। বাট তাহলে যোগ করতে পারবো। বুঝতে পারছি কি আমরা কোশ্চেনটা? জি স্যার বুঝছি স্যার। ওকে ফাইন। তাহলে তাহলে দেখো কিভাবে করবো, যে আমরা আসলে প্রেজেন্ট ভ্যালু চাই, আমাদের সূত্র খুবই খুবই সিম্পল, প্রেজেন্ট ভ্যালু চাই আমরা। তাহলে এখানে কি দেওয়া আছে? প্রতি বছর বছর দিবে আসলে 50,000, তাহলে এনুইটি হলো এর মান হলো 50,000। আর বলছে 25 বছর, এখানে এম এর মান হলো এখানে 25, আর এখানে 10%, মানে এখানে আর এর মান হলো পার্সেন্ট, মানে হলো 1/100, মানে 10/100। তাহলে এই হলো কাহিনী। তাহলে এই যে পিভি ইকুয়াল টু 50,000 ইন্টু 1.10 মাইনাস মানগুলো বসাইছি 50,000, এই যে এন এ মান বসাইছি আর এ মান বসাইছি, বসানোর পরে চলে আসছে এত টাকা। তার মানে এটা হলো আপনাকে এত টাকা আসলে আপনাকে দিচ্ছে সরকারে মোট, যে আপনি 25 বছর সবগুলো যোগ করেন। জি ক্লিয়ার? বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা ফাইন। আচ্ছা এরপরে একটা জিনিস আছে এখানে, পারপিচুইটি। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে পারপিচুইটি জিনিসটা আসলে কি। ধরেন এই যে বাংলাদেশ সরকার আমাদের বুয়েটে অনেক বৃত্তি দেয়।
বা অনেক জায়গাতে অনেক বৃত্তি দেয়, গভর্নমেন্ট একটা ফান্ড দেয়। তো ধরেন বিভিন্ন নামে আপনি দেখবেন যে বিভিন্ন ব্যাংকের ফান্ড আছে, বা তারা বৃত্তি একটা প্রতি বছর বছর একটা স্টুডেন্টকে বৃত্তি দেয়, বা অনেক স্কুলে বৃত্তি দেয়। সো ধরেন আমাদের একটা এখানে একটা ধরেন আব্দুল মজিদ খান ফাউন্ডেশন বৃত্তি, এরকম একটা চালু করলো। এখন ধরেন আব্দুল মজিদ খান সাহেব নামের যে বৃত্তিটা হচ্ছে, ধরেন আব্দুল মজিদ খান সাহেব হয়তো অনেক আগে মারা গেছিল, এখন তার সন্তানটা কন্টিনিউ করতেছে। আব্দুল মজিদ খান সাহেব হয়তো অনেক বড় বিজনেসম্যান ছিলেন, অনেক আগে ছিলেন। সো এরকম অনেক বৃত্তি বাংলাদেশে আছে। সো এখন ধরেন এই কোম্পানি কিন্তু আসলে প্রতি বছর বছর এখানে টাকা দেয় না, ওরা যে কাজটা করে একটা লার্জ অ্যামাউন্টের টাকা ব্যাংকে একবার রাখা দেয়। একবার রাখা দেওয়ার ফলে আহ এখান থেকে যে ইন্টারেস্ট আসে, এই ইন্টারেস্ট থেকে এই ব্যাংকে আসলে প্রতি বছর বৃত্তি দেয়। কিন্তু ব্যাংক কিন্তু মূল টাকায় হাত দেয় না। ধরেন আপনি পুরো পুরস্কারটা আছে যে নোবেল প্রাইজ, এখন ধর নোবেল প্রাইজ পুরস্কার কিন্তু আসলে প্রতি বছরে বছরে দেওয়া হচ্ছে। এটা কিন্তু বিশাল আমার একটা টাকা দেওয়া হয়। কিন্তু দেওয়া হয় এরপরে কিন্তু নোবেল প্রাইজের টাকার পরিমাণ শেষ হয়ে যায় না। কেন শেষ হয় না? তার কারণ হলো এরা কিন্তু কোনো সময় মূল টাকায় হাত দেয় না। এই যে প্রাইজ দেয় সবটা আসলে সুদের টাকা। এই এই যে নোবেল প্রাইজেরটা, যে আলফ্রেড নোবেল সে যখন মারা গেছে তার সকল সম্পত্তি ব্যাংকে রেখে দিছে, তার উপর যে সুদটা আসে, এই সুদের উপর আসলে তারা সুদটা দিয়ে তারা আসলে প্রাইস দিচ্ছে, মূল টাকায় হাত দিচ্ছে না। তো আসলে কিভাবে হচ্ছে এটা? আহ এটা আসলে আমাদের পারপিচুইটি। পারপিচুইটি মানে ধরেন নোবেল পুরস্কার সারা জীবন ধরে চলবে, এরপরও নোবেল প্রাইজের টাকা শেষ হবে না। মানে পারপিচুইটি বলতে আজীবন বোঝায়। একটা বৃত্তি যে চালু করলো আব্দুল মজিদ খান সাহেব ফাউন্ডেশন বৃত্তি, সো ফাউন্ডেশন মেধাবৃত্তি, সো এই মেধাবৃত্তিটা কিন্তু সারা জীবন চলবে। ওই আব্দুল মজিদ খান সাহেব একবার একবার টাকা দিয়ে দিয়েছে ব্যাংকে, তারা আর টাকা দেওয়া লাগবে না। সো এই যেটা আমরা আসলে এখন পড়বো আমরা। সবাই কি বুঝতে পারছি পারপিচুইটি জিনিসটা কি? পারপিচুইটি, জি স্যার, বুঝতে পারছি স্যার ফাইন। সিস্টেম। পারপিচুইটি হলো মানে না না পারপিচুইটি যে বাংলা করি, বাংলা হলো সারা জীবন চলবে, ওই যে যেটা বলে অবিনশ্বরতা এরকম, মানে সারা জীবন এরকম আর কি, চলমান, ধারাবাহিক চলমান এরকম, কোনো সময় শেষ হবে না। সো এই যে a perpetuity is a stream of cash flow that occurs at a regular interval and last forever। এই যে এই কথাটা ইম্পর্টেন্ট, লাস্ট ফর এভার, সারা জীবন চলে এবং রেগুলার ইন্টারভ্যালে টাকা দেয়। ধরেন প্রতি মাসে মাসে টাকা দেয় বা প্রতি বছর বছর টাকা দেয় এরকম। তো একটা এক্সাম্পল দিচ্ছে এখানে ব্রিটিশ বন্ড কনসোল। সো এইটাই মানে ধরেন এখানে শূন্যতম এক এক বছর এক টাকা দিবে, 2 বছরে দিবে, 3 বছরে দিবে, প্রতি বছর 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 টাকা দেওয়া যাবে, কোনো সময় শেষ হবে না এই টাকাটা। সো এই যে এরকম যদি সবগুলো এভাবে যোগ করা হয়, এটা আসলে আসলে পিভি ইকুয়াল টু এ বাই আর আসে। মানে কেউ যদি আসলে চায় প্রতি বছর বছর পরিমাণ টাকা সে বৃত্তি দিবে, আর ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট যদি হয় আর, তার আসলে ব্যাংকে কত টাকা রাখা লাগবে, তার আসলে এই পিভি পরিমাণ টাকা রাখা লাগবে। পিভি মানে প্রেজেন্ট, এত টাকা ব্যাংকে এখন যদি জমা দেয়, তাহলে সে এই ব্যাংক প্রতি বছর বছর এত টাকা করে তাকে দিবে, এত টাকা করে আহ, দিবে। এটা ফিক্সড অ্যামাউন্ট। বুঝতে পারছি কি আমরা জিনিসটা, এই সূত্রটা? ক্লিয়ার? হ্যালো? দেখেন এইখানে কি এন আছে এই সূত্রে? এন আছে কি? এন, না স্যার। এন কেন নাই বলতে পারবেন? এন নাই কেন? এন নাই কেন? স্যার এটা ফিক্সড অ্যামাউন্ট স্যার, এটা কোনো বছর নাই, লাইফ টাইম। এক্স্যাক্টলি এই কারণে এটা সারা জীবন চলবে। সো দেখেন এটা এটা এখানে বলছে যে ইউ ডিসাইড টু এন্ডু এ স্কলারশিপ অফ 10,000 পার ইয়ার ইন পারপিচুইটি এট ইউর গ্রাজুয়েট স্কুল, হাউ মাচ ডু ইউ নিড টু ডোনেট ইফ দ্য ইউনিভার্সিটি ক্যান আর্ন এ রিটার্ন 10% পারে না অন দ্য এন্ডোমেন্ট। এটা বলতেছে ধরুন আমাদের বুয়েটে এরকম হয়, আমাদের বুয়েটে 73টা স্কলারশিপ আছে এরকম দেখা যায়। যে ধরেন একজন অনেক আগে আগে অ্যালামনাই ছিল, সে হয়তো বা এখন বিদেশ চলে চলে গেছে, তার অনেক টাকা পয়সা হয়ে গেছে, এখন এত টাকা পয়সা খাওয়ার কেউ নাই গা। তো চিন্তা করলো আমি তো আসলে এই বুয়েটে পড়ছি, ইনস্টিটিউটে পড়ছি, তাই আমার বুয়েটের যে পোলাবান আছে ওদের জন্য আমি একটা ভিত্তি আমি একটা চালু করে দিব। সো এরকম এরকম একটা লোক যে আপনি ডিসাইড করলেন আপনি একটা স্কলারশিপ চালু করবেন, যে আপনার স্কলারশিপটা প্রতি বছরে 10,000 টাকা করে স্টুডেন্টদের দিবে। বুঝতে পারছেন কথাটা? এইটুকু এন্ডো স্কলারশিপ মানে আপনি চালু করবেন, স্কলারশিপ চালু করবেন যেটা 10,000 দিবে পার পার ইয়ারে, ইন ইউর ইন পারপিচুইটি। পারপিচুইটি মানে সারা জীবন দিবে, 1-2 বছরের জন্য না। গ্রাজুয়েট স্কুল, আপনি যে স্কুলে পড়াশোনা করছেন।
ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি জিনিসটা, এই কথাটা? এটুকু বুঝছি? হ্যালো, একটু কথা বলতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না আপনার বুঝতেছেন কিনা। একটু কথা বলা লাগবে আমার সাথে প্লিজ। হ্যালো। জি স্যার, জি। জি স্যার। আচ্ছা জি ফাইন। স্যার, জি স্যার, জি স্যার। তাহলে হাউ মাচ ডু ইউ নিড টু ডোনেট ইফ দ্য ইউনিভার্সিটি ক্যান আর্ন এ রিটার্ন অফ 10%? এখন আপনি আপনি তো টাকাটা আপনি তো আসলে ওকে দিবেন না, এই যে ইউনিভার্সিটি দিবেন না, আপনি একটা ব্যাংকে রাখবেন। এখন এই বলতেছে এই ব্যাংকটা আসলে 10% করে ইন্টারেস্ট দিবে। তাহলে আসলে আপনারা কত টাকা রাখা লাগবে, কত টাকা রাখলে এই ব্যাংক আসলে বা ইউনিভার্সিটিকে এটা ব্যাংক এত টাকা করে প্রতি বছর বছর দিবে? তাহলে এটা আমরা বের করি। সূত্র ভেরি সিম্পল, পিভি ইকুয়াল টু এ বাই আর। আপনি চান প্রতি বছর বছর 10,000 টাকা করে আসুক, আর আপনি এখানে চান ব্যাংক আপনাকে 10% ইন্টারেস্ট রেট দিবে। তাহলে আসবে এ বাই আর ইকুয়াল টু আসবে একক মানে 10 লাখ টাকা। তার মানে 10 লাখ টাকা যদি আপনি রাখেন ব্যাংকে, ব্যাংকে, এটা 10 লাখ না, 1 লাখ, 10 শতক হাজার অযুত লক্ষ, সরি 1 লাখ টাকা। তাহলে আপনি যদি 1 লাখ টাকা ব্যাংকে রাখেন, তাহলে ব্যাংক আপনাকে প্রতি বছর বছর 10,000 টাকা করে দিবে এবং এবার আজীবন চলবে। বুঝতে পারছি কি আমরা সবাই? জি স্যার। ওকে ফাইন। তাহলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট এক্সাম্পল। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা দিয়ে আমি আস্তে আস্তে শেষ করবো। এটা আসলে একটা মজার একটা জিনিস। ধরেন আপনারা ধরেন পেপারে প্রায় বিভিন্ন বিজ্ঞাপন দেখেন, ধরেন হাউস লোন দিচ্ছে এই ব্যাংক অনেকগুলো, বিশেষ করে প্রাইভেট ব্যাংক গুলা করে অনেক কমার্শিয়াল, কার লোন, শিক্ষা লোন, অনেক প্রকার তাদের লোন। তার ব্যাংকগুলো দেখবেন লোনের অভাব নাই এত প্রকার লোন। মানে আপনার ধরেন আপনার গাড়ি কিনা লাগবে, আপনি চিন্তা করেন আপনি একটা কার লোন নিবেন, কার লোন নিয়ে আপনার গাড়ি কিনবেন। সো আপনি দুইটা কোম্পানির বিজ্ঞাপন দেখছেন। সো এখন কোম্পানি গুলা করে কি জানেন, এখানে অনেক বড় করে লেখা রাখে যে মাত্র 8% ইন্টারেস্ট রেট, হয়তো বা বলতেছে নর্মাল কোম্পানি গুলো হয়তো বা 10% করে রাখে, ওরা আপনাকে বলতেছে 8% রেট আমরা আপনাকে কম দিবে, বলতেছে বাজারে সবচেয়ে কম রেট। সো অনেক বড় করে 8% লেখা, এরকম লেখা আছে। বাট নিচে দেখবেন খুব ছোট করে একটা স্টার দিয়ে লেখা আছে শর্ত প্রযোজ্য। এখন এইখানে আপনাকে যা মারা দেওয়া আপনাকে, মানে আপনার যা করার তারা সব করে দিবে। এখন ওটাতে কি আপনি গিয়ে দেখবেন ওইখানে এই শর্তের মধ্যে আসলে কি আছে, অনেক শর্ত তারা আছে। তো শর্তের মধ্যে আছে যে আপনার যে এই রেটটা হিসাব করবে, তারা আসলে এটা আসলে কোয়ার্টারলি হিসাব করবে ইন্টারেস্টটা। এটাই সবচেয়ে একটা ইফেক্ট, একটা ঝামেলার রেট। মানে আমি একটু ব্যাপারটা আসলে বুঝাই বলি জিনিসটা আসলে কি বলতেছি। বলতেছি ধরেন আপনাকে কেউ বলতেছে 8% ইন্টারেস্ট রেট। এখন এই আপনাকে জানা লাগবে এই যে ইন্টারেস্ট রেট সে কি আসলে প্রতি কত দিনে হিসাব করবে 8%টা। এটা কি প্রতি বছরে বছরে হিসাব করবে, নাকি প্রতি আহ, মাসে মাসে হিসাব করবে, নাকি প্রতি 3 মাসে 3 মাসে হিসাব করবে, নাকি প্রতি 6 মাসে হিসাব করবে? এখন যত বেশি বার এক বছরে যদি হিসাব করে, তা আপনার ইন্টারেস্টটা কম, 8% মানে 8%ই। কিন্তু সে যদি 1 মাসে 6 মাস ধরে হিসাব করে, তাহলে এক এক বছরে আসে 2 বার হিসাব করবে, তখন 8% আসলে একটু বেড়ে যাবে। যদি সে কোয়ার্টারলি হিসাব করে, কোয়ার্টার বলা আছে, মানে কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ, সে 3 মাস পর পর হিসাব করে, মোট এক বছর মোট 4 বার হিসাব করবে, তাহলে আপনার এটা আরো বেড়ে যাবে। এখন কেউ যদি মাসে মাসে আপনার হিসাব করে, তাই এক্স্যাক্টলি আর এমাউন্টটা আরো বেড়ে যাবে। বুঝতে পারছি আমরা? জি। তার মানে আপনাকে বলতেছে 8% ইন্টারেস্ট রেট, কিন্তু আবার তারা বলে দিচ্ছে তারা কোয়ার্টার হিসাব করবে, ছোট করে লেখা আছে কোয়ার্টার হিসাব করবে। আপনাদের দেখেন না জিনিসটা, আপনি এত খুশি হয়ে আপনি এরকম নিয়ে নিয়ে নিছেন, পরে আপনি বুঝবেনও না যে আপনারা কিভাবে তারা এত টাকা বেশি নিয়ে নিচ্ছে। আপনি আপনি যখন মামলা করতে যাবেন, তখন বলবে এই যে আমরা ছোট করে লিখে দিচ্ছিলাম এখানে কোয়ার্টারলি, আপনি যেটা দেখেন এটা আপনার। তো আপনাকে না বলতেই পারে। তো এই জন্য সবকিছু দেখে নেওয়া লাগবে। এটা আসলে বাংলাদেশে করতে কি ধরেন আগে অনেকগুলা এনজিও ছিল, এনজিও কোম্পানিগুলো, ওরা গ্রামীণকে ঋণ দিত, বুঝছেন। এখন গ্রামের সহজ সাধারণ মানুষ ওরা তো আসলে এত কিছু বুঝে না যে আসলে তারা সরল মুনাফা কি, কম্পাউন্ড ইন্টারেস্ট কি, তো ওরা সরলটা বুঝে, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট এটা বুঝে না। আর এটা তো আরো জটিল, এটা অনেক মানুষ বুঝে না যে ইন্টারেস্ট রেট 8% মানে 8% না। তারা করতো কি, প্রতি মাসে মাসে হিসাব করতো। নর্মালি যেখানে ব্যাংকগুলা প্রতি বছর হিসাব করে, তারা প্রতি মাসে মাসে হিসাব করে। তারা বলতেছে 5% ইন্টারেস্ট রেট, আর আসলে অনেক বেশি, 5% অথবা 9%, 10%, 11% হয়ে যেত। বুঝতে পারছেন কি? জি তো স্যার।
এটা তারা মেনশন করে না, খুব ছোট করে লেখা রাখে যে তারা মান্থলি হিসাব করবে। মানুষ অভ্যস্ত বছরে, মানুষ ভাবে বছরে, কিন্তু এটা বুঝে না বা এটা ইগনোর করে, পরে এটা দেখা যায় বেশি। সো এইটা আপনাদের আপনাদের ধরা লাগবে জিনিসটা আসলে কি। সো এটা কেন বলতেছি আসলে, আপনাকে কেউ যদি বলে দেয় যে তারা আসলে কোয়ার্টারলি হিসাব করবে, এই যে বলছে এখানে হোয়াট ইজ দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট, মানে ইন্টারেস্ট রেট, আমরা ইফেক্টিভ বের করতে চাই। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 5 years. on a 5 year loan where the stated interest of 12%। দেখেন স্টেটেড মানে কি, তারা বলতেছে, কোম্পানি প্রচার করতেছে, লেখা আছে, তারা বলতেছে স্টেটেড ইন্টারেস্ট 12% এন্ড কম্পাউন্ডেড কোয়ার্টারলি। এই কথাটা ইম্পর্টেন্ট, কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টার মানে এক বছরে আমার 4 বার। কোয়ার্টার করে 4 বার কাতার হিসাব করবে। বুঝতে পারছি আমরা? হাফ ইয়ারলি হলে তো তাহলে তো 2 বার হইতো এখানে, 6 হতো নাকি? দুই দুই হইতো, দুই এক বছর কয়বার ও হিসাব 2। করতেছে, দুই হইতো। হাফ ইয়ারলি মানে আচ্ছা আচ্ছা। 6 মাস পর একবার হিসাব করবে, আবার আবার এক বছর পর হিসাব করবে। জি জি জি, বুঝতে আর পারছি, যদি তো এটা ওখানে তো মান্থলি, পরিবর্তন হবে। হ্যাঁ জি, অনেক অবশ্যই পরিবর্তন হবে। আর যদি মান্থলি হয় তাহলে এখানে বলুন তো, তাহলে কত হবে মানটা? 12 হবে, 12। এক্স্যাক্টলি 12, কারণ মান্থলি 12 বার হিসাব করবে। সো এই এখানে যে এন এন এর মান দেওয়া লাগবে, সে বছরে কতবার হিসাব করতেছে, বছরে কতবার ধরা হচ্ছে। আর এই যে আয়, আয় হলো স্টেট, কোম্পানি বলতেছে স্টেটেড, তারা বলতেছে 12%, আর তারা হিসাব করতেছে কোয়ার্টারলি। সো কোয়ার্টারলি এর মান হবে এখানে 4। আর এখানে আপনি আসলে এই যে এখানে এই এর মান 4 আসলে বেসিক্যালি 5 কোনো আসলে এর কাজে লাগবে না, 5 দরকার নেই আসলে, এটা আসলে আমরা এটা পরের দরকার নাই কিন্তু স্যার জিনিসটা। এখানে যে 5 years তো কোনো কাজে লাগতেছে না না নাকি? না না, এই মেয়ে কাজে লাগতেছে না। আমি ফাইভ যদি ইয়ার্স আপনাকে, আমি যদি আপনাকে বলতাম তাহলে মোট কত টাকা কত হবে, এটা আসলে লাগতো। এখানে কাজে লাগতেছে না, 5 ইয়ার্সটা এখানে কাজে লাগতেছে না। এটা আমি যদি মানে বলতাম এখানে তাহলে, আমার তো স্যার এখানে বলা আছে 5 বছরের জন্য, কিন্তু কথা হলো আমরা তো করতে চাই 1 বছরের জন্য স্যার। না এখানে যদি আপনাকে আমি বলতাম যে আপনি ব্যাংক থেকে 10,000 টাকা লোন নিলেন, হ্যাঁ, তাহলে 5 বছর পরে আপনাকে ব্যাংকে কত টাকা রাখা লাগবে। সব আপনার আমি বললাম, আপনি 10,000 টাকা ব্যাংক থেকে লোন নিলেন, আহ, আপনাকে এই যে 5 বছর পরে কত টাকা দেওয়া লাগবে। তাহলে এখানে আপনার প্রেজেন্ট ভ্যালু হলো 10,000 টাকা, আপনার এখানে এন এর মান হলো পাঁচ 5। বছর আর সেইখানে আপনার এখানে আমরা যে সূত্রটা ইউজ করি, সূত্রটা যে ইউজ করি আমরা এখানে, কোন সূত্রটা, এই যে এই যে ধরেন আমি ইউজ করি আমরা যে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1/2 সো আপনি এখন যে আসলেন 10,000 টাকা, আপনি 5 বছর পরে কত টাকা, তাহলে এখানে এর মান হলো 5। কিন্তু তারা ও বলতেছে আচ্ছা আচ্ছা আচ্ছা। 12% ইন্টারেস্টেড, কিন্তু আপনার এখানে আর এর মান 12 না, কিন্তু না, আপনি 12 বছর দেখলেন আপনার টাকা অনেক কম দেওয়া লাগবে, কিন্তু আসলে আপনার কিন্তু 12, আর এর মান 12, আর এর মান আরো বেশি। এটা আপনি জিনিস হিসাব করে আপনি কম ভাবলেন, আপনি আপনি ভাবছেন একটা, এই ব্যাংক থেকে লোন নিয়ে নিছেন, যখন টাকা দিতে যাবেন তখন দেখবেন টাকা অনেক বেশি, বেশি টাকা দেওয়া লাগতেছে আপনার। কেন? কারণ আপনি তো আটটা ভুল হিসাব করছেন, আপনার আটটা ধরেন নাই, আর তো আসলে 12 না, আর আসলে 12-র চেয়ে বেশি। বুঝতে পারছি আমরা জিনিসটা? জি স্যার। তো এইটা আপনার বোঝা বোঝা লাগবে। যদি বলে দেয় কম্পাউন্ডেড কোয়ার্টারলি, তার মানে আরে মান 12 না, আরে মান বেশি, কত বেশি, আরে মানে এক্স্যাক্টলি কত, এটা আপনি বের করবেন। So এইটা হলো আমাদের এখানে। এইটার জন্য আপ- আমরা এখানে যাব যে কোয়ার্টারলি হিসাব করা হচ্ছে, কোয়ার্টার মানে 4, এক বছরে 4 বার হিসাব করা হচ্ছে। তাহলে এখানে এন এর মান 4 দিবেন, এন এর মান 4 দিবেন, আয়ের মান দিবেন এখানে 12, বসলে আসে আসছে 12.55%। তার মানে যদি তারা কোম্পানি বলতেছে 12%, আসলে 12.5% বেশি এটা। নাকি বুঝতে পারছি জি এটা? স্যার। জি বুঝতে পারছি স্যার। এটা যদি তারা মান্থ হিসাব করে, যেটা বলতো না কম্পাউন্ডেড মান্থলি, আপনি তো বুঝলেন না মান্থ জিনিসটা কি, আপনি মানে লোনটা মূলত নিলেন। যে ইন্টারেস্টটা রেট কত ওটা বের করা। এক্স্যাক্টলি, মানে ইফেক্টিভ অ্যাকচুয়াল ইন্টারেস্টের কত, ওইটা আপনি বের করবেন এখানে। আচ্ছা। অ্যাকচুয়াল বা ইফেক্টিভ, যেটা বলতেছি ইফেক্টিভ, হোয়াট ইজ দ্য ইফেক্টিভ ইনওয়াল রেট, আর এগুলো স্টেটেড ইন্টারেস্ট রেট, যেটা আপনাকে বলা হচ্ছে স্টেটেড। আপনাকে বুঝছো জিনিসটা? জি স্যার জি। ওকে ফাইন। সো আজকে এ পর্যন্ত থাকবে বেসিক্যালি, আমি আপনাদের একটা বাড়ি কাজ দেবো, একটু ওয়েট করেন। আচ্ছা,
আচ্ছা, আপনাদের এইটা বাড়ির কাছে থাকবে, এই C1, এই পাঁচটা ম্যাথ, পাঁচটা বাড়ির কাছে থাকবে আপনাদের। পাঁচটা ম্যাথ। হ্যাঁ, আমি আপনাদের এখনই দিয়ে দিই। স্যার গত ক্লাসের রেকর্ডটা কিন্তু দেওয়া হয় না স্যার, রেকর্ডের লিঙ্কটা হ্যাঁ, রেকর্ড পাইনি। ওয়েবসাইটে দেওয়া হয়েছে, মানে কি বলি, আপনাদের কাছে ইউটিউব ভিডিও লিঙ্কটা আছে না, চ্যানেলের লিঙ্কটা? চ্যানেলের লিঙ্কটা আছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যে কোনো একটা ভিডিওতে যাবেন, ওই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। এটা আপনাকে দিয়ে দিছি স্ক্রিনশট, আর সাইট আপনাকে দিয়ে দিব স্যার এই আপনাদের। শিট গুলা কি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ আমাদের? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনাকে দিয়ে দিব, আগে সেটা দিয়ে দিছি আর সেটা দিয়ে দিব আমি আজকে। সো আগের শিটটা তো, দেওয়া আগের দেওয়া শিটটা হয়েছে। গত সপ্তাহের শিটটা তো মনে হয় কারণ দেখতেছি। হ্যাঁ, দেওয়া হয়েছে আগের শীটটা। সো না এটা আপনাদের স্যার, গত সপ্তাহে শিট দেন নাই স্যার। একটু চেক করেন তো, আবার চেক করেন, একটু আবার চেক করেন। স্যার চেক করতে স্যার, 19 তারিখে ক্লাস হয়েছে, দেন নাই স্যার। দেওয়াই নাই? না স্যার। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। ওকে, আমি দিয়ে দিব, সমস্যা নেই, আসেটটা ওটা সহ একবারে দিয়ে দিবি, ঠিক আছে, ঠিক সমস্যা আছে নেই। স্যার। আর আইএলটিএস রেকর্ড দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আজকে পর্যন্ত আপনার প্রেজেন্ট আমি নিয়ে নিব। আর আমাদের হাতে আর তিনটা ক্লাস আছে, তাই না? স্যার সমস্যা নাই। আমাদের আমাদের ক্লাস আছে হচ্ছে 2 তারিখ, 9 তারিখ, আর 15 তারিখ তো ক্লাস আছে আমাদের, তাই না? 15 তারিখে জি, না 16 তারিখ? 16 তারিখ, 16 তারিখ, জি স্যার, 3টা ক্লাস আছে স্যার। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের আর তো বা দুইটা ক্লাস লাগবে, দুইটা ক্লাস হলে আমাদের হয়ে যাবে হয়তো বা আমাদের। ঠিক ঠিক আছে আছে। স্যার। 2 মার্চ 16। জি, ওকে। বুঝি নাই। জি স্যার, তিনটে তিনটে ক্লাস হবে স্যার, এটাই ওকে বললাম তো। ওকে, ঠিক আছে। ওকে স্যার। দাঁড়ান একটু, আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিব।